अरविंद केजरीवाल जी दिल्ली के मुख्यमंत्री थे, दिल्ली के मुख्यमंत्री हैं और दिल्ली के मुख्यमंत्री रहेंगे। আপনারা তো সবাই জানেনই যে গত বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি মদ কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। এখন প্রশ্ন উঠছে যে গ্রেপ্তার হবার পর দিল্লির মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন? যদিও ওনার পার্টির নেতানেত্রীরা বলেছেন তিনি নাকি কাস্টাডি থেকেই রাজ্য পরিচালনা করবেন, কিন্তু বাস্তবে কি এটা সম্ভব, নাকি দিল্লিতে রাষ্ট্রপতির শাসন জারি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা? এভাবে জেল কাস্টাডি থেকে রাজ্য পরিচালনা করা কতটা আইনসম্মত চলুন জেনে নেওয়া যাক। ইতিমধ্যেই সারা দেশে আপ কর্মীরা বিক্ষোভ শুরু করে দিয়েছে। এ নিয়ে নানা প্রশ্নও উঠছে। যেমন প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যে গ্রেপ্তারের পর কেজরিওয়াল কি এখন পদত্যাগ করবেন? দ্বিতীয় প্রশ্ন উঠছে উনি কি কোর্টে স্বস্তি পাবেন, নাকি জেলে গেলেও মুখ্যমন্ত্রীই থাকবেন? তৃতীয় প্রশ্ন উঠছে এমনটা হলে তিনি সরকার চালাবেন কি করে? কেজরিওয়ালের পক্ষে কি এই কাজ সহজ হবে? জানতে পারা যাচ্ছে দিল্লির মদ নীতি নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বিআরএস লিডার কে কবিতাকে রবিবার অর্থাৎ 24শে মার্চ মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 15ই মার্চ হায়দ্রাবাদ থেকে কবিতাকে গ্রেপ্তার করা হয়েছিল। ইডি দল এখন দুজনকেই মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে চলেছে। ইডি জানিয়েছে মোবাইল ডেটা মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে ফরেন্সিক রিপোর্ট এসেছে। সে বিষয়ে কে কবিতাকে জেরা করা দরকার। দুজনেরই প্রদত্ত উত্তরে কোনো অসঙ্গতি পাওয়া গেলে উভয়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। ইডির তদন্তে আমরা জানতে পাচ্ছি যে বিআরএস নেত্রীর মাধ্যমে 100 কোটি টাকা আম আদমি পার্টি এবং তার নেতাদের কাছে পৌঁছেছিল, যা নির্বাচনের সময় ব্যবহার করা হয়েছিল। মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং সতেন্দ্র জৈন অলরেডি দিল্লি মদনীতি মামলায় হেফাজতে রয়েছেন। এবার এদের সাথে যোগ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল 28শে মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন, যেখানে তাকে ইনভেস্টিগেটিং এজেন্সি জিজ্ঞাসাবাদ করবে। যদিও ইডির গ্রেপ্তারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল, কিন্তু ওই যে কথায় আছে না যে সময় খারাপ চললে সবকিছুই খারাপ হয়, মুখ্যমন্ত্রীর সাথেও এটাই ঘটল। ওনার আবেদনের দ্রুত শুনানির আর্জি ফিরিয়ে দিল দিল্লি হাইকোর্ট। গত শনিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল, যদিও শেষ পর্যন্ত তা খারিজ হয়ে যায়। কোর্ট জানিয়েছে যে বুধবার এই আবেদনের শুনানি হবে। গত বৃহস্পতিবারই আপ সুপ্রিমোকে রক্ষা কবচ দিতে অস্বীকার করে হাইকোর্ট, আর এই সুযোগেই অরবিন্দকে গ্রেপ্তার করে ইডি। এবার চলুন জেনে নিই অরবিন্দ কেজরিওয়াল কি ইস্তফা দেবেন। আইন বিশেষজ্ঞ আইনজীবী বিনীত জিন্দাল দাবি করেছেন যে আইন অনুসারে কেজরিওয়াল দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য নন। জনপ্রতিনিধিত্ব আইন 1951 অযোগ্যতার বিধানে রূপরেখা দেয়, তবে পদ থেকে অপসারণের জন্য আগে দোষী সাব্যস্ত হওয়া প্রয়োজন। তার মানে প্রমাণ করতে হবে যে তিনি দোষী। ওনার মুখ্যমন্ত্রী থাকার জন্য জেল থেকে মুক্ত হওয়ার প্রয়োজন হবে, অথবা গভর্নর দিল্লির শাসনভার গ্রহণ করতে পারে এবং 239AA ধারার অধীনে সরকারকে স্থগিত করতে রাষ্ট্রপতিকে জড়িত করতে পারে। লেফটেন্যান্ট গভর্নর 239AB ধারার অধীনে রাষ্ট্রপতি শাসনের জন্য সাংবিধানিক মেশিনারি ব্যর্থতা প্রমাণ করতে পারেন, যা সম্ভাব্যভাবে কেজরিওয়ালকে পদত্যাগের দিকে চালিত করবে। এখন যদি অরবিন্দ কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকেন, তবে জেল থেকে সরকার চালানো আদৌ কি সম্ভব? যদি সম্ভব হয় তবে কাজটা ওনার জন্য কতটা কঠিন হবে চলুন জেনে নেওয়া যাক। একজন মুখ্যমন্ত্রী জেল হেফাজত থেকে কিছু অনুমতি নিয়ে শাসন কার্য পরিচালনা করতে পারেন। আদালতের অনুমোদন নিয়ে মন্ত্রিসভার বৈঠক করা, ফাইলে স্বাক্ষর ইত্যাদি করতে পারেন। তবে জেল থেকে সরকার চালানো এতটাও সহজ হবে না। কার্যত বলতে গেলে এতে অসুবিধা অনেকটাই বাড়বে। আমরা যেমন নিজের বাড়ি থেকে অন্য কোথাও ঘুরতে গেলে যেমন লাইফস্টাইলে অনেক অসুবিধা দেখা দেয়, আর এটা তো একটা গোটা সরকার চালানো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক করতে পারে, তবে জেল প্রশাসন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ধরনের মিটিংয়ের জন্য তাদের জেল প্রশাসনের অনুমতি নিতে হবে। প্রশাসন অনুমতি না দিলে তা সম্ভব হবে না। যদিও দিল্লির মন্ত্রী অতিশী মাল্লেনা দাবি করেছিলেন কোনো মতেই কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না। সেই মতোই রবিবার ইডি হেফাজতে বসেই প্রথম সরকারি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যা এই দেশের ইতিহাসে এমন ঘটনা প্রথম ঘটল। ইডি হেফাজতে বসেই তিনি জল দপ্তরকে একটি আদেশ জারি করেছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি এখনই পদত্যাগ করছেন না। রাষ্ট্রপতি শাসন চালু হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেটি এবার চলুন জেনে নেওয়া যাক। আইন অনুযায়ী কোনো প্রশাসনিক প্রধান কারাগারে গেলে তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম থাকলেও পলিটিশিয়ানদের কাছে এ ধরনের কিছুই স্পষ্ট নয়।
এভাবে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। রাষ্ট্রপতি শাসন কখন কখন জারি করা হয় এখন সেটাই বুঝে নেওয়া যাক। সংবিধানের 356 অনুচ্ছেদে বলা হয়েছে, কনস্টিটিউশনাল মেশিনারি ব্যর্থ হলে যে কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা যেতে পারে। এর ভিত্তি হিসাবে দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, যখন নির্বাচিত সরকার সংবিধান অনুযায়ী সরকার পরিচালনা করতে ব্যর্থ হয়, এবং দ্বিতীয়ত, যখন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাষ্ট্রপতি শাসন জারি হলে মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়, রাজ্যের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে চলে আসে, তার নির্দেশেই রাজ্যপাল, মুখ্য সচিব এবং অন্যান্য সচিব নিয়োগ করা হয়। এই দুটি অবস্থাতেই মূলত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়ে থাকে। এত সহজভাবে হয়তো এর আগে আপনাকে কেউ এই ব্যাপারটা বুঝিয়ে বলেনি, তাই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাদের কি মনে হচ্ছে, অরবিন্দ কেজরিওয়ালের কি পদত্যাগ করে দেওয়া উচিত? উচিত মনে হলে কমেন্টে হ্যাঁ লিখবেন, আর উচিত নয় মনে হলে না লিখবেন। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে। জয় হিন্দ, বন্দে মাতারাম।